নমস্কার বন্ধুরা, আমি জয়। ভারত ইতিহাস চর্চার আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজকের এই পর্বটি মেনলি যারা ক্লাস 9-এ পড়ছে বা যারা ক্লাস 9-এ পড়াবে, অর্থাৎ SLST, এই দুটো চর্চার, অর্থাৎ আজকে আমরা ইউরোপের ইতিহাস চর্চা করতে চলেছি। আমরা চর্চা করব রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার মধ্যে যে মতাদর্শগত সংঘাত, সেই চ্যাপ্টারের উপর কিছু MCQ। তাহলে চলো শুরু করি আজকের পর্বটি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, ইউরোপের কোন দেশে জুলাই বিপ্লব হয়? ফ্রান্স, অস্ট্রিয়া, রাশিয়া নাকি প্রাশিয়া? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, তোমরা আগে বলো, তারপর আমি সঠিক উত্তরটি বলছি। তো আমাদের সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে এখানে অপশান এ, ফ্রান্স। কেমন? চলে আসছি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, জুলাই বিপ্লব কত সালে হয়? দেখো অপশানগুলি। অপশান এ 1815 খ্রিস্টাব্দ, অপশান বি 1830 খ্রিস্টাব্দ, অপশান সি 1848 খ্রিস্টাব্দ নাকি অপশান ডি 1850 খ্রিস্টাব্দ। কোনটি হবে তোমরা বলো? 15, 30, 48 নাকি 50? তো দেখো, এখানে জুলাই বিপ্লব, অর্থাৎ জুলাই বিপ্লব যেটি ফ্রান্সে হয়েছিল, সেটি কিন্তু হয়েছিল তোমার এই যে এখানে অপশান বি যেটা আছে, হ্যাঁ, 1830 খ্রিস্টাব্দে। কেমন? আশা করি মনে থাকবে। তো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, দেখো, কোন বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে বুর্ব রাজবংশের পরিসমাপ্তি ঘটে? অপশান এ জুলাই বিপ্লব, অপশান বি শ্রমিক বিপ্লব, অপশান সি অগাস্ট বিপ্লব নাকি অপশান ডি নভেম্বর বিপ্লব। কী মনে হচ্ছে তোমাদের কোনটি হবে? তোমরা কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আছে জুলাই বিপ্লব, শ্রমিক বিপ্লব, অগাস্ট বিপ্লব নাকি নভেম্বর বিপ্লব। তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এখানে জুলাই বিপ্লব। কেমন? অপশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যাই হোক, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, বুর্ব রাজবংশের চরিত্র কী ছিল? বুর্ব রাজবংশের চরিত্র, ঠিক আছে। অপশান এ স্বৈরতান্ত্রিক, অপশান বি উদারনৈতিক, অপশান সি মধ্যপন্থী নাকি অপশান ডি এগুলির কোনোটিই নয়। তো কমেন্ট করো সঠিক উত্তরটি আর দেখে নাও, মিলিয়ে নাও। দেখো, স্বৈরতান্ত্রিক, উদারনৈতিক, মধ্যপন্থী এগুলির কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ স্বৈরতান্ত্রিক। কেমন? চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে কে বসেন? অপশানগুলো খেয়াল করো। কোটজেবু, তৃতীয় ফেডারিক, লুই ফিলিপ নাকি অষ্টাদশ লুই। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লুই ফিলিপ, ঠিক আছে, যিনি হচ্ছে তোমার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। কেমন? নেক্সট কোশ্চেন দেখো, কাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়? এটা খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কেমন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় নাকি স্বামী বিবেকানন্দ। সবাই জানি আমরা এই উত্তরটায়, কিন্তু অনেক সময় না ইজি কোশ্চেন ভুল হয়ে যায় তাড়াহুড়োতে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে সবাই। এটা সঠিক উত্তরটা হবে, হ্যাঁ, একদম ঠিক, আর রাজা রামমোহন রায়। জানি তো তোমরা এটা পারবেই অবশ্যই, খুব ভালো লাগে এগুলো, তাই না? আসলে আমাদের ভারতবর্ষ দেশের এত কিংবদন্তি খ্যাতনামা মানুষ রয়েছেন, কি বলবো, সত্যি আমাদের দেশ গর্বের দেশ। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। তো দেখো, পরের কোশ্চেন, ভিয়েনা সম্মেলনে মধ্যমণি কে ছিলেন? অপশানগুলো খেয়াল করো। প্রথম আলেকজান্ডার, ক্যাসলরি, মেটারনিক নাকি তোমার তালির। প্রথম আলেকজান্ডার, ক্যাসলরি, মেটারনিক, তালির। তোমরা এরা কি কোন দেশের প্রতিনিধি ছিলেন বলতে পারবে কেউ? মনে আছে কি? দেখো, প্রথম আলেকজান্ডার ছিলেন কিন্তু রুশ জার। কেমন? আর ক্যাসলারি ছিলেন কে? ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। মেটারনিক ছিলেন ভিয়েনার সঙ্গে সম্পর্কিত, আর তালির ছিলেন ফ্রান্সের সঙ্গে সম্পর্কিত। তো ভিয়েনা সম্মেলনের মধ্যমণি নিশ্চয়ই যে ভিয়েনা বা অস্ট্রিয়ার সঙ্গে সম্পর্ক যুক্ত তিনিই হবেন। তো স্বাভাবিকভাবেই সঠিক উত্তরটি আমাদের কী হচ্ছে? মেটারনিক। মনে রাখবে কিন্তু, হ্যাঁ, ভিয়েনা সম্মেলনের মধ্যমণি মানে কি? যে হচ্ছে প্রধান ব্যক্তিত্ব ছিলেন। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। ভিয়েনা সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অপশান এ মেটারনিক, অপশান বি প্রথম আলেকজান্ডার, অপশান সি ক্যাসলরি, অপশান ডি তালির। একটু আগে আমি বলে দিয়েছি। তো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কে হবে? অপশান সি ক্যাসলরি। পররাষ্ট্রমন্ত্রী বলতে কী বোঝায় তোমরা কমেন্ট করো যারা জানো। এটা আমি এখন বলছি না, পরে একদিন বলে দেবো কনসেপ্ট ক্লিয়ার সেশনে। আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9 দেখো, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন?
অপশান এ মেটারনিক, অপশান বি প্রথম আলেকজান্ডার, অপশান সি ক্যাসলোরি, নাকি অপশান ডি তালির। তো তোমরা কিন্তু কমেন্ট করো সঠিক উত্তরটি, ঠিক আছে, আর মিলিয়ে নাও কেমন। ফ্রান্সের প্রতিনিধি কী হবে নামটা? তালির। এটা ক্লু তোমাদের দিয়ে দিই, দেখবা ফ্রান্সের নামের বেশিরভাগই দেখি এই ধরনের একটু নামগুলো হয়, একটা চন্দ্রবিন্দুর ব্যবহার বেশ পরিলক্ষিত হয় কেমন। এই ব্যাপারটা কি তোমরা খেয়াল করেছো? তো যাই হোক, আজকে আমাদের ফাইনাল কোশ্চেন অ্যান্ড কোশ্চেন নাম্বার 10, সেটা কি ভিয়েনা সম্মেলনের রুশ জার কে ছিলেন? একটু আগে আমি বলে দিলাম। এই চারটে ব্যাপার মনে রাখলে তোমাদের অনেকগুলো কোশ্চেন হয়ে যাবে, যেমন কোন কোন দেশের প্রতিনিধি ছিলেন, বা কী কে প্রতিনিধি, বা বিগ ফোর কে, ঠিক আছে, অনেক রকমভাবে কিন্তু কোশ্চেন হতে পারে কেমন, বোঝা গেল? তো দেখো এই চারটে নাম মনে রাখলে বিগ ফোরটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। খুবই ইজি আর খুব একটা মজার কিন্তু এই টপিকটা, ঠিক আছে। ইউরোপের ইতিহাস অনেকে ভয় পায়, তো ভয়ের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কনসেপ্টটা বুঝে পড়লেই খুব সোজার। ইতিহাস বিষয়টাই তো এমনই, আমাদের মানে নানা রকম তথ্যটাকে বিশ্লেষণ করে করে পড়তে হবে, অঙ্ক কষে কষে, হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই ইতিহাস। তো ভিয়েনা সম্মেলনে রুশ জার কে ছিলেন? দেখো মেটারনিক, প্রথম আলেকজান্ডার, ক্যাসলোরি, নাকি তালির। স্বভাবতই আমাদের উত্তরটা হয়ে যাবে প্রথম আলেকজান্ডার কেমন। তো সবাইকে থ্যাঙ্কস। তো আজকের মতো আমি শেষ করছি, আর টেকনিক্যাল কিছু অসুবিধা থেকে যায় ক্লাসগুলো করতে, তো তোমাদের ভালোবাসা পেলে এভাবেই কন্টিনিউ করবো। তোমরা সব শুনতে বা বুঝতে পারছো কি না সেটা কমেন্টস করে জানিও, আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। আর যারা SLST পরীক্ষার্থীরা দেখছেন তাদের এই কোশ্চেনগুলো কেমন লাগলো, বা এইগুলো চর্চা করলে ধারাবাহিকভাবে কেমন হয় অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ সবাইকে আরও একবার।